এর মধ্যে কেটে গেছে একদিন। এখন ঘড়ির কাঁটা রাত 10টার ঘর ছুঁই ছুঁই। রাত শেষ হয়ে দিনের আলো বেরোলেই কালকে ফাংশন, এটা ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কোথায় জোশ মন নিয়ে ফাংশন দেখতে যাওয়ার কথা ছিল, সেখানে আস্ত একটা খাটাসের জন্য সব মাটি হলো, প্লাস একগাদা টেনশনে আমার কোমায় চলে যাওয়ার অবস্থা হয়েছে। ইহানের সাথে সকাল বিকেল প্র্যাকটিস করেছি, তাও টেনশন হচ্ছে। বাকি সবকিছু বাদ দিয়ে আমার মাথার মধ্যে এখন শুধু একটাই চিন্তা, আমি সবার সামনে ঠিকঠাক গাইতে পারবো তো। ওদিকে লিজা পেতনিটাও ট্রল করবে, বাকিদের কথা না হয় বাদই দিলাম। হঠাৎ দেখি, ইস্যু বুড়ি কখন থেকে ডেকে যাচ্ছি, সাড়া দিচ্ছিস না যে। কি এত ভাবছিস? ভাইয়ার কথায় আমার ধ্যান ভাঙল। কই কিছু না তো, তোকে দেখে তো মনে হচ্ছে তুই শোকে পড়েছিস। তো শোকটা কিসের শুনি? ধ্যাত আজেবাজে বলা বাদ দে তো ভাইয়া, এদিকে টেনশনে আমার সেফোকেটিং হচ্ছে আর উনি এসেছে মজা নিতে। আমার কথা শুনে ভাইয়া বোকা চোখে চেয়ে বলল, আমি আবার কি করলাম? আমার উপর রাগ ঝাড়ছিস কেন? ঈশিতা, টেনশন করিস না তো, তুই নিশ্চয় পারবি। তুই তো স্কুলের প্রোগ্রামে গান গাইতিস, সবাই তো ভালোই প্রশংসা করত তোর গলার। আমি বলছি তুই ভয় পাওয়া বাদ দে, তাইলে সব ঠিক হয়ে যাবে। খাবার হাতে আমার কাছে আসতে আসতে মম বলল, ও তার মানে ইস্যু ওর কাকের মতো গলা নিয়ে গাইবে। ভাইয়ার কথা শুনে আমি ওর দিকে চোখ রাঙিয়ে তাকাই। ইরফান হচ্ছে টাকি। এমনিতেই ঈশিতা নার্ভাস ফিল করছে। কোথায় ছোট বোনকে ইন্সপায়ার করবি, তা না করে আরো ভয় দেখাচ্ছিস। রাগান্বিত স্বরে মম ভাইয়াকে উদ্দেশ্য করে বলে আমাকে খাবার খাইয়ে দিতে থাকল। ইস্যু বুড়ির থেকে ভালো আইডিয়া পেয়েছি, যে কোনো কিছুতে নার্ভাস হয়ে যাব, আর মম তুমি এসে খাইয়ে দিবে। আমার দিকে ইশারা করে, কি বলিস ইস্যু? ইরফান, টেবিলে খাবার রাখা আছে, তুই যা খেয়ে নে। মম ইনডাইরেক্টলি এখান থেকে ভাইয়াকে যেতে বলল, কারণ মম ভালো করেই জানে ভাইয়া এখানে থাকলে আমাকে খেপাবে। ঈশিতা, এখন আর জেগে থাকিস না, ঘুমিয়ে পড় কেমন, বলে সাথে একটা মিষ্টি হাসি দিয়ে মম চলে গেল। শুতে যাব তখন দেখি ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। লক খুলে দেখি ইহান মেসেজ করেছে, I am waiting for you in the roof, you come soon। মেসেজটা পড়ে বিরক্ততে চ শব্দ উচ্চারণ করে মনে মনে বলি, এখন রাতের বেলা আমাকে ছাদে যেতে হবে, না গেলেও বকবে। শেষমেশ উপায় না পেয়ে রুম থেকে বের হলাম। মময়ের রুমের দিকে উকি দিয়ে দেখি হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। পা টিপে টিপে আস্তে করে দরজা খুললাম যাতে শব্দ না হয়। এই সময় আমাকে বাইরে যেতে কেউ দেখলে কি ভাববে, এটা ভেবে আমার গলা শুকিয়ে আসছে। অবশেষে ছাদে গিয়ে দেখি ইহান রেলিংয়ে হেলাল দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। আমার আসার শব্দ পেয়ে একবার আমার দিকে তাকিয়ে আবার ফোন স্ক্রল করতে লাগল। এটা দেখে আমার খুব রাগ হচ্ছে। আশ্চর্য, নিজেই ডেকেছে আর এখন ওর অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে কিছু জানেই না, বা আমি নিজে থেকে শখ করে এসেছি। আমি ইহানের অ্যাটেনশন পাওয়ার জন্য হালকা কেশে এহেম এহেম করতে থাকি। এতেও ইহানের কোনো হেলদোল নেই। আমি ওর পাশে উল্টো দিক হয়ে রেলিংয়ে দুই হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে বললাম, এই সময় এখানে ডাকার কারণ কি? ইহান ফোন জিন্স প্যান্টের পকেটে ঢুকিয়ে গা ঘেঁষে আমার পিছনে দাঁড়িয়ে আমার দুই হাতের পাশ দিয়ে ওর দুই হাত রেলিংয়ে রেখে বলে, চন্দ্র বিলাস করব সেই জন্য ডেকেছি তোমাকে। আজব, এখন ঘুম বাদ দিয়ে শুধু শুধু এই জন্য ডেকেছেন এখানে? আমি ভেবেছিলাম কোনো ইম্পর্টেন্ট কথা বলার জন্য হয়তো ডেকেছেন। এই তোমার তো দেখছি রক্তে কোনো ভালোবাসা নেই, বলে ইহান এক হাত দিয়ে আমার বাহু ধরে ওর দিকে ঘুরিয়ে নেয়। আমি ইহানের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলি, আজব, ব্লাডে আবার ভালোবাসা কখনো থাকে নাকি? তোমার ব্লাডে নেই, সেই জন্যই তো তুমি এত আনরোমান্টিক।
না হলে এত সুন্দর রোমান্টিক ওয়েদারে কেউ ঘুমের কথা বলে। জ্যোৎস্না রাত, মৃদু বাতাস বইছে, দোলনায় বসে খোলা আকাশের নিচে তোমার কোলে মাথা রেখে সারারাত জেগে মিষ্টি মিষ্টি গল্প করব ভাবলাম, আর তুমি কিনা এসে থেকেই ঘুম ঘুম করে যাচ্ছ। আপনি ঠিক আছেন তো? আপনার জ্বর টর আসেনি তো? সেই জন্য ভুলভাল বকছেন না তো? বলে ইহানের কপালে হাত দিয়ে চেক করে দেখে বলি, না, টেম্পারেচার তো ঠিকই আছে মনে হচ্ছে। এরপর আশেপাশে তাকিয়ে শুকনো ঢোক গিলে, এই রাতের বেলা একা একা ছাদে ছিলেন, ভূত পেতনি আবার ভর করেনি তো আপনার উপর? ভর করেছেই তো একটা সুন্দরী উইটচ, যার জন্য আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ইহানের কথাগুলো মাদকতা মেশানো ছিল। ইহান আমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। ইহান আমার মুখের দিকে এগোতে থাকে, হঠাৎ আমার হার্টবিট বেড়ে যায়। আমার নিঃশ্বাস ঘন হতে থাকে। ইহানের গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে, একদম আমার ফেসের সামনে ওর ফেস। আমি কিছু বলতে যাব, তখন দেখি ইহান নিচু হয়ে আমার বাম পাশ থেকে রেলিংয়ের উপর থেকে একটা প্যাকেট তুলে আমার হাতে ধরিয়ে দেয়। সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। আমি যেন বোকা বনে গেলাম। আমি প্যাকেটটা খুলতে নিলে, এই 1 মিনিট দাঁড়াও, তোমার তো দেখছি কোনো কিছুতেই দেরি সহ্য হয় না। এটা এখানে নয়, রুমে গিয়ে খুলবে। আমি গোল গোল চোখ করে চেয়ে, এখানে খুললে যেন কি এমন হবে, বিড়বিড় করে বলতে থাকি, মন্ত্র পড়া বাদ দিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, আর অযথা টেনশন করো না। আমি রুমে এসে দরজা লকট করে আলো জ্বালিয়ে প্যাকেটটা খুলতে থাকি। ব্লু কালারের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, কাচের চুড়ি। এখন আমার কাছে সবটা ক্লিয়ার হলো সেদিন কেন ইয়া আমার থেকে সবকিছু জেনে নিয়েছিল। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া প্রথম উপহার, এটা ভাবতেই আমার ঠোঁটের কোণে হাসি ফোটে। হঠাৎ আমার চোখে পড়ল একটা চিরকুট, যেটা কিনা প্যাকেটের ভিতর ছিল। চিরকুটটা খুলে দেখি, আমি চাই কালকে তুমি এই শাড়িটা পরে ফাংশনে যাবে। কালকের জন্য বেস্ট উইশেস, লাভ ইউ পিচ্চি বউ। লেখাটা পড়ে লজ্জায় আমার মুখ লালাভ বর্ণ ধারণ করে। পিচ্চি বউ কথাটা যেন আরো লজ্জা বাড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ফ্যানের নিচে বসে আছি চুল শুকানোর জন্য। মমো ব্রেকফাস্ট করতে ডাকল। দ্রুত ব্রেকফাস্ট সেরে রুমে এসে ইহানের দেওয়া গিফটগুলো বের করতে থাকি। মমো কয়েকটা শাড়ি হাতে আমার রুমে আসে। ঈশিতা, তুই বলছিলি শাড়ি পরে যাবি, তাই দেখ এগুলোর মধ্যে কোনটা তোর পছন্দ হয়। আমি মোমের দিকে তাকিয়ে বলি, মমো এগুলো নয়। বিছানার দিকে ইশারা করে বলি, এইটা পরতে হবে। মমো দেখে কপাল কুঁচকে বলে, ওই শাড়িটা কোথায় পেলি তুই? দেখে তো আমার শাড়ি বলে মনে হচ্ছে না। আমি এখন কি করে বলি ইহান গিফট করেছে? আমি তুতলিয়ে বলতে থাকি, আসলে মমো ওটা মমো বিষয়টা আন্দাজ করতে পেরে মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে। ব্লাউজ পেটিকোট আমার হাতে ধরিয়ে দিয়ে যা, এগুলো পরে আয়, তারপর আমি তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি। ইহান একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। লেট হয়ে যাচ্ছে, কি করছো? এত দেরি হচ্ছে কেন? ও নাকি নিচে ওয়েট করছে। এই প্রথম আমি শাড়ি পরলাম, মনে হচ্ছে হাঁটতে গেলেই খুলে যাবে। মমো এত পিন লাগিয়ে দিয়েছে যাতে এলোমেলো না হয়। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দুহাতে নীল কাচের চুড়িগুলো পরে নিলাম, চোখে কাজল দিলাম। আমি মেকআপ করি না, ঠোঁটে হালকা চ্যাপস্টিক দিলাম। শ্যাম্পু করা চুলগুলো ছেড়ে দিয়ে রাখলাম। আমার চুলগুলো কোমরের নিচে পড়ে ঘন ও অনেক ব্ল্যাক কালার। চুলে অন্য কালার করা আমার পছন্দ হয় না। অবশেষে মোমের থেকে বিদায় নিয়ে এক হাতে শাড়ির কুচি ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে থাকলাম।
নিচে এসে দেখি ইহান গাড়ির সামনে এক পা ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। ইহান নীল পাঞ্জাবি পরেছে, শুভ্র গায়ে নীল পাঞ্জাবিতে অসাধারণ লাগছে। আমাকে দেখে দ্রুত ফোন পকেটে পুরে অস্ফুট স্বরে হায়মে মারজায়া বলে এক হাত বুকে দেয়। আমি ভ্রু যুগল উঁচিয়ে ইশারা করে বলি, কি হয়েছে? তুমি তো দেখছি আমাকে শেষ করার ধান্দায় আছো। তোমার এই রূপে নির্ঘাত আমি আজ খুন হয়ে যাব। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে আমাকে ইশারায় বসতে বলে। শাড়ি পরে বাইকে বসতে অসুবিধা হবে সেই জন্য ইহান আজ গাড়ি নিয়েছে। শাড়ি পরে নিজেকে শোপিস মনে হচ্ছে, কারণ নিজের স্বাভাবিক চলাচল করতেও আনিজি ফিল হচ্ছে। ইহান স্টিয়ারিংয়ে হাত দিয়ে আমাকে সিট বেল্ট বাঁধতে বলে। আমি সিট বেল্ট বেঁধে নিই। ইহান এক মনে গাড়ি চালাতে থাকে। আমি গরমে হাঁসফাঁস করতে থাকলে ইহান এসি অন করে দেয়। বাতাসে আমার চুলগুলো উড়ে ইহানের মুখে পড়ছে। গাড়ি থেকে নেমে ইহানের সাথেই স্টেজের দিকে যেতে থাকি। বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরেছে। সবাই কেমন যেন আর চোখে চেয়ে আছে আমার দিকে, হয়তো ইহানের সাথে যাচ্ছি বলে এমনটা হতে পারে। দূর থেকে ফারিয়া আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো। ঈশিতা, তোকে শাড়িতে মারাত্মক সুন্দর লাগছে। আমি নিজেই তোর উপর ক্রাশ খেয়েছি বলে ফারিয়া হাসতে থাকে। তোকেও খুব সুন্দর লাগছে ফারিয়া। ফারিয়াও শাড়ি পরেছে। তোমরা এখানে বসো বলে ইহান অন্যদিকে চলে যায় সাহেল ভাইয়াদের কাছে। আমি আর ফারিয়া চেয়ারে বসে সবাইকে দেখতে থাকি আর গল্প করতে থাকি। হঠাৎ আমার চোখ লিজার দিকে যায়। লিজা লাল রঙের জর্জেট শাড়ি পরেছে। লিজাকেও দেখতে খুব সুন্দর লাগছে। নীরা আপু পিঙ্ক কালারের শাড়ি পরেছে। ইহান, সাহেল, আহিল, রাকিব, নীরা, লিজা দাঁড়িয়ে আছে এক জায়গায়। তখন আহিল রাকিবের দিকে ইশারা করে বলে, তোর কি হয়েছে মামা, এরকম এতিমের মতো ফেস করে আছিস কেন? তখন রাকিব ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, চারিদিকে শুধু মিঙ্গেল আর মিঙ্গেল, মাঝখানে রয়ে গেলাম আমি পিওর সিঙ্গেল। সাহেল রাকিবের উদ্দেশ্যে বলে, এই তুই সব মিঙ্গেল কোথায় পেলি শুনি? এই যে তুই ডান্স পার্টনার পেয়ে গিয়েছিস। ইহান গানের পার্টনার পেয়েছে আর আহিল পেল ওর প্রেজেন্টেশনের পার্টনার, মাঝখানে আমি কিছু পেলাম না। আহিল বলে, তা বেটা তোকে কে নিষেধ করেছে মিঙ্গেল হতে শুনি? এদেশের বয়ফ্রেন্ডরা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই গার্লফ্রেন্ডের বাচ্চারা পায়ে হাঁটা শিখে যায়। এই ভয়েই তো আমি এখন পর্যন্ত একটাও প্রেম করতে পারিনি। এই রাকিব, এই বেকুবের সাথে আমি উপস্থাপনা করতে রাজি হয়েছি শুধুমাত্র স্যারের অনুরোধে। যে মেয়েটার প্রেজেন্টেশনের কথা ছিল সে নাকি অসুস্থ, সেই জন্য আমি রাজি হয়েছি। আর তুই কিনা আমাকে এই বেয়াদবটার লাইফ পার্টনার বানিয়ে দিচ্ছিস। লিজা রাকিবকে বলে, এই লিজা থামবি তুই। আমি আমার সঙ্গিনী পেয়ে গিয়েছি বলে আহিল সামনের দিকে ইশারা করে। সবাই সেদিকে তাকিয়ে বলে, এত এমব্রায়োলজির নিউ ম্যাডাম। আহিল দাঁত বের করে হাসতে হাসতে বলে, হুম, নতুন ম্যাডামের উপর সেই লেবেলের ক্রাশ খাইছি। আগেই জানতাম তুই ক্যারেক্টারলেস। আর এতটা রুচি খারাপ তা জানতাম না যে শেষমেশ কিনা সিনিয়রের উপর ক্রাশ খাইলি। সাহেল আহিলকে উদ্দেশ্য করে বলল, স্যার ওখানে ডাকছে, চল সবাই বলে ইহান যেতে থাকে। লিজার মনটা খারাপ হয়ে যায়। লিজা শাড়ি পরেছে ভেবেছিল ইহান আজকে অন্তত সুন্দর দেখাচ্ছে বলবে। কতজনই তো আসার পর থেকে বলে যাচ্ছে লাল শাড়িতে দারুণ লাগছে লিজাকে। কিন্তু যার থেকে শোনার জন্য মনটা চাতক পাখির ন্যায় হয়েছিল, সেই কিনা চোখ তুলেও দেখল না একটিবার। আহিল লিজা দুজনে প্রেজেন্টেশন করছে। লিজার কণ্ঠ নিঃসন্দেহে সুন্দর বলবে যে কেউ। একে একে অনেকের পারফরমেন্স হল। এখন সাহেল ভাইয়া আর ফারিয়ার নাম অ্যানাউন্স করা হল। আমি ফারিয়াকে অল দ্য বেস্ট বলি,
ও আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে স্টেজে উঠে গেল। ফারিয়া যেতেই হঠাৎ আমার পাশের চেয়ারটাতে কেউ বসল। আমি কিছু বলতে যাব দেখি ইহান বসেছে। একটা 7 আপের বোতল আমার দিকে এগিয়ে দিয়ে ইহান বলে, নাও এটা খেয়ে গলাটা ভিজিয়ে নাও, এর পরই তো আমাদের পালা। আমি কিছু না বলে বোতলটা নিয়ে এক চুমুক দিই, আর ফারিয়া আর সাহেল ভাইয়ার নাচ উপভোগ করতে থাকি। ফারিয়া খুব সুন্দর নাচ করছে, সাহেল ভাইয়াও খারাপ নয়, তবে আমি বলবো ফারিয়াই বেশি এক্সপার্ট। ওই তোর মায়াবী চোখ, কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর আঁচল হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। এই গানটিতে ওরা ডান্স করছে। নাচের শেষের দিকে হঠাৎ ফারিয়া সাহেল ভাইয়ার গালে কিস করে, এটা দেখে আমি অবাক হয়ে যাই। সাহেল ভাইয়াও মনে হয় এটা এক্সপেক্ট করেছিল না। ওনার ফেস দেখে মনে হচ্ছে উনিও অবাক হয়েছেন। তখন ইহান আমার দিকে তাকিয়ে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, তোমার ফ্রেন্ডের থেকে কিছু শেখো। আমি ইহানের দিকে কপাল কুঁচকে কিছু বলতে যাব, তখন দেখি ফারিয়া নেমে এসেছে স্টেজ থেকে। আমার কাছে আসতেই আমি বলি, ফারিয়া শেষে তুই কি করলি এটা? ফারিয়া আমার দিকে অবাক হয়ে বলে, কই কি করলাম? আমি ইশারায় ওকে বলি, ওই যে কিস। তখন ফারিয়া লাজুক হেসে বলে, ওটা তো নাচেরই একটা অংশ ছিল, তুই দেখিসনি এই গানটায় শেষের দিকে কোয়েল জিতের গালে কিস করে। আমি দাঁতে দাঁত চেপে বলি, ওটুকু বাদ দিলে আর হতো না বইন? ভাই তোর তো মেঘ না চাইতেন জল, এমন অবস্থা হয়েছে। আহিল মিটমিট করে হেসে সাহেলের উদ্দেশ্য বলে। সাহেল টিস্যু পেপার দিয়ে মুখ মুছতে মুছতে বলে, ভালো করে দেখতো লিপস্টিকের দাগটা আছে কিনা। যে পরিমাণ আটা ময়দা মেখেছিল, কি ডেঞ্জারাস মেয়েরা বাবা। শেষের কথাটা ফারিয়াকে মিন করে বলে, আমার এখন এসব দেখার সময় নেই বলে আহিল মাইক্রোফোনের সামনে চলে যায়। লিজা কাগজ উল্টায় পরবর্তী পার্টিসিপেটকে এনাউন্স করার জন্য। এখন আমাদের মাঝে ডুয়েট গাইবে আমাদের সকলের প্রিয় ইহান আর ঈশিতার নামটা বলতে গিয়ে লিজা থেমে যায়। লিজার বুক ফেটে কান্না আসছে ইহানের সাথে ঈশিতার নাম বলতে গিয়ে। লিজার গলা দিয়ে যেন স্বর বের হচ্ছে না। আহিল বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরে আহিল ঈশিতার নাম এনাউন্স করে। আমাদের নাম এনাউন্স করার পর আমি আর ইহান একসাথে স্টেজে যাই। ওখানে গিয়ে আমি আরও বেশি নার্ভাস হতে থাকি। চারিদিকে স্ট্যান্ড ফ্যান সেট করা, পর্যাপ্ত বাতাস থাকা সত্ত্বেও আমি খুব ঘামছি। এটা দেখে ইহান টিস্যু বের করে আমার সামনে ধরে আর ইশারায় মুখ মুছতে বলে। আমার গলাটাও কেমন জানি শুকিয়ে কাঠ হয়ে আসছে। আমার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ লিজা এসে আমাকে হাগ করে ফিসফিসিয়ে বলে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি গাইতে পারবে না। সবার সামনে অপমানিত না হতে চাইলে এখনো সময় আছে, তুমি সরে যাও। কোনো একটা কোচ দেখিয়ে তুমি নেমে যাও স্টেজ থেকে, বাকিটা আমি হ্যান্ডেল করে নেব। ইহান লিজার দিকে তাকাতে লিজা দ্রুত আমাকে ছেড়ে দিয়ে ইহানকে শুনিয়ে অল দ্য বেস্ট বলে ডেভিল হাসি দিয়ে নেমে যায়। লিজার কথাগুলো আমার মনের উপর প্রভাব ফেলে। সত্যি কি আজ সবার সামনে উপহাসের পাত্রী হব আমি? এটা ভেবে আমার মনটা খারাপ হয়ে যায়। ঈশিতা, এখন অন্য সব চিন্তা বাদ দিয়ে গানে ফোকাস করো। আমি আছি তো, তুমি টেনশন করো না। আমি ইহানের চোখের দিকে তাকাই। ইহান আমাকে ইশারায় বোঝাতে থাকে সবকিছু ভালো হবে। ইহানের কথায় আমার মনের ভয় অনেকটাই দূর হতে থাকে। মিউজিক বাজতে শুরু করে। যত কথা রাখা ছিল এই বুকে জমা। 2 তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ঈশিতার দিকে তাকিয়ে ইহান গাইতে থাকে, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা। 2 তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।
আমার কাছে মনে হয় গানের প্রতিটা কথা যেন ইহান আমাকেই উদ্দেশ্য করে বলছে। তখন অজান্তেই আমার দুই ঠোঁট নড়ে ওঠে। ঈশিতা শুরু করে, যত না তোমাকে রেখে এই মনে লুকিয়ে, দুই ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে, মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা দুই। আবার ইহান, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। ঈশিতা, চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে দুই। তুমি 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 শুধু তোমারই উপমা। ইহান, তুমি তুমি শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। ঈশিতা, যত কথা রাখা ছিল এই বুকে জমা। ইহান, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা ও প্রিয়তমা। ঈশিতা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। ইহান, ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা, আমার প্রিয়তমা তুমি প্রিয়তমা, আমার প্রিয়তমা। ইহান মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছে, আমিও ওর দিকে তাকিয়ে আছি। সবাই আমাদেরকে বিগ হ্যান্ড দিতে থাকল। সবার বিগ হ্যান্ডের শব্দে আমার হুঁশ হল যে আমি এখনো ইহানের দিকে তাকিয়ে আছি। তাড়াতাড়ি আমি আমার দৃষ্টি নিচু করে নিলাম। সবাইকে উচ্ছ্বসিত দেখে আমার মনটা খুশিতে ভরে উঠল। ইহানকেও অনেক হ্যাপি দেখাচ্ছে। সবার আড়ালে একজোড়া চোখ অগ্নি রূপ ধারণ করে থাকল ইহান আর ঈশিতার উপর। ঈশিতা, জাস্ট অসাধারণ হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না, খুব খুব ভালো লেগেছে তোদের ডুয়েটটা। আমি নিচে নামার পর ফারিয়া এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে। আমি মিষ্টি হেসে বলি, থ্যাংক ইউ। ফারিয়া, আমার গরম লাগছে, চল ওদিকটাই যাই, এখানে খুব ভিড়, ওখানে ফাঁকা আছে বলে আমি আর ফারিয়া যেতে লাগলে হঠাৎ দেখি সাহেল ভাইয়া এসে। ঈশিতা, তুমি খুব ভালো গেয়েছ, রিয়েলি অনেক ভালো হয়েছে, কনগ্রাচুলেশন বলে হাত বাড়িয়ে দেয় আমার দিকে হ্যান্ডশেক করার জন্য। আমি আমার হাত দিতে নিলে হঠাৎ দেখি অন্য কেউ এসে দ্রুত সাহেল ভাইয়ার সাথে হাত মিলিয়ে দেয় আর বলতে থাকে, পুরো ক্রেডিটটা আমার, আমিই তো রাতদিন পরিশ্রম করে ওকে শিখিয়েছি, তাই হ্যান্ডশেকটা আমার সাথেই কর। কি বলো তুমি? শেষের কথাটা ইহান আমার দিকে তাকিয়ে বলে। ইহানের কথা শুনে আমি ঠোঁট ফুলিয়ে রইলাম। শিখিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আমিও যে পেরেছি এতে আমার কোনোই অবদান নেই। তবে আমি বুঝতে পারি ইহান হাত মিলাতে দেবে না, সেই জন্য এরকমটা বলেছে। আরে ইহান, তোকে কি আমি কনগ্রাচুলেট করতাম না নাকি? আচ্ছা, তোদের দুজনকে একসাথেই বলছি, অভিনন্দন তোমাদেরকে এত সুন্দর করে গানটা আমাদের উপহার দেওয়ার জন্য, বলে সাহেল ভাইয়া হেসে ফেলে। এমব্রায়োলজির নিউ ম্যাডাম স্টেজ থেকে নামতে গিয়ে শাড়িতে বেঝে পড়ে যেতে নিলে আহিল পিছনে থাকায় দ্রুত ম্যামকে ধরে ফেলে। ম্যামকে ধরে দাঁড় করিয়ে আহিল বলতে থাকে, ম্যাম আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক সময় মতো হেল্প করার জন্য। আহিল মাথা চুলকিয়ে হালকা হেসে, ওয়েলকাম ম্যাম। আহিল ভাইয়া আমাদের মাঝে এসে বলে, কি হলো, তোরা সবাই আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে উঠলি কেন? আর এভাবে আমার দিকে তাকিয়েই বা কেন আছিস? তোর শার্টে এটা কি? শার্টের দিকে ইশারা করে ইহান বলে। আহিলের সাদা শার্টে লাল লিপস্টিকের দাগ জড়ানো। আহিল শার্টের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে থেকে কিছু সময় পরে বলে, আসলে এটা নিউ ম্যাম। আহিলের কথা শুনে সবাই ওর দিকে অবাক হয়ে বড় বড় চোখ করে চেয়ে থাকে। আরে মামা, তুই এত ফাস্ট যে একদিনেই এতদূর চলে গিয়েছিস। সাহেল আহিলকে উদ্দেশ্য করে বলে। কি এতদূর গিয়েছি বলছিস?
আমার কথাটা আগে শেষ করতে দে, তারপর না হয় তোরা বলিস। আমি একটু আগে যখন স্টেজ থেকে নামছিলাম তখন ম্যাম ওর নাম ছিলেন। ম্যাম হঠাৎ পড়ে যেতে নিলে আমি ধরি ম্যামকে। তখন হয়তো এটা হয়েছে শার্টে। আর কপাল করে পড়েছিলাম আজ সাদা শার্ট। এবার বোঝো ঠেলা। অন্ধকারের মধ্যেও এখন আলো জ্বালিয়ে বেড়াচ্ছে। ফোনের দিকে তাকিয়ে ইহান বলে, আচ্ছা রাত হয়ে যাচ্ছে, এবার বাসায় যেতে হবে। সাহেল, তুই ফারিয়াকে নামিয়ে দিয়ে আয় কেমন? সাহেল বলে, আমি কেন? আমি তো অন্যদিকে যাব। রাকি বাহিলের বাইকে, ওরা একদিকে যায়। আর বাকি থাকলি তুই। তুই তো ফ্রি আছিস, তাই ফারিয়াকে ড্রপ করে দিয়ে দেন, বাসায় চলে যাবি। এখন রাতে ফারিয়ার একা একা যাওয়া ঠিক হবে না। যে ডেঞ্জারাস মেয়ে সবার সামনেই যা করল, এখন রাতে একা পেয়ে কি করবে, এটা ভাবলেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সাহেল মনে মনে বলে। ইহান ফারিয়াকে বলে, ফারিয়া, তোমার কোনো অসুবিধা নেই তো সাহেলের সাথে যেতে? ফারিয়া লাজুক হেসে বলে, না ভাইয়া, প্রবলেম নেই। ওদের সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসি। ইহান ড্রাইভ করতে থাকে। আফজাল হক টিভিতে নিউজ দেখছেন। আসমা ঈশিতা এখনো আসেনি? না, আসেনি। ফোন করেছিলে? কখন আসবে জানো? রাত 9টা বেজে যাচ্ছে, এখনো আসছে না যে। তুমি টেনশন করো না। ঈশিতা কিছুক্ষণ আগে ফোন দিয়ে জানিয়েছে প্রোগ্রাম শেষ হয়েছে। ও আসছে ইহানের সাথে। আফজাল হক চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বললেন, তাহলে ঠিক আছে। আমি ভাবছিলাম একা একা কি করে আসবে, সেই জন্য গাড়ি পাঠিয়ে দিতে চাইছিলাম। তা ইরফান কোথায়? ইরফানের রুমের দিকে ইশারা করে বলে, ইরফান ওর রুমেই আছে। ইহান একটা রেস্টুরেন্টের সামনে এসে ফাঁকা জায়গায় গাড়ি পার্ক করে। আমি আশেপাশে তাকিয়ে দেখে বলি, আশ্চর্য, এমনিতেই লেট হয়ে গেছে। সেখানে আপনি আবার এখন এখানে আসতে গেলেন কেন? ইহান আমার দিকে তাকিয়ে বলে, দুপুরে তো খাওনি, শুধু পাস্তা খেয়েছিলে। এখনো যদি না খেয়ে যাও, তবে তোমার মমো ডাড তোমার শুকনো মুখ দেখে বলবে, জামাই একদিনেই মেয়েকে না খেয়ে রেখে শুকিয়ে দিয়েছে, সারা জীবন কিভাবে ঠিক রাখবে আমাদের মেয়েকে। এখানে আমার প্রেস্টিজ ইস্যু জড়িয়ে আছে, তাই কথা না বাড়িয়ে ফার্স্ট নেমে পড়ো। ইহানের কথা শুনে চোখ সরু করে বলি, আমার মমো ডাড মোটেই ওমন নয়। আর আপনার ব্যাপারে তো মমো কখনোই নেগেটিভ কিছুই বলবে না। আচ্ছা হয়েছে, এবার নামো তো, বলে ইহান দরজা খুলে নামতে থাকে। আমি সিট বেল্ট খুলে উঠে দাঁড়াতে গেলে হঠাৎ আমার পায়ের নিচে কাপড়ের কিছু অংশ পোড়ায় টান লেগে কুচি খুলে যায়। সাথে সাথে আমি হাত দিয়ে চেপে ধরি। ইহান নেমে পাশ ঘুরে এসে আমার পাশের দরজা খুলে, কি হলো, নামো, এখনো নামছো না যে? তোমাকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? সেই জন্য এখনো নামছো না? শেষের কথাটা রাগান্বিত স্বরে বলে। আমি অসহায় ফেস করে আমার হাতের দিকে ইশারা করে বলি, শাড়িটা খুলে গিয়েছে, ঠিক করতে হবে। ওহহ গড! ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, এটাই বাকি ছিল, শেষমেশ সেটাও পূরণ করলে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলি, আজব, আমি ইচ্ছে করে করেছি নাকি? উঠতে গিয়ে হঠাৎ পাড়া লেগে যায়। ওকে, 5 মিনিটস টাইম দিলাম, এর মধ্যে ঠিক করে নাও, বলে ইহান দরজা আটকিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি বারবার ট্রাই করছি কিন্তু কিছুতেই পারছি না। পারার কথাও না, কারণ এই প্রথম শাড়ি পরেছি, তাও মমো এর দিয়ে। কিভাবে পরতে হয় ঠিক জানিও না, যতই কুচিগুলো ঠিক করতে যাই ততই আরও এলোমেলো হতে থাকে। কিছুক্ষণ পর ইহান এসে বলে, এক হাত মাথায় দিয়ে ভ্রু কুচকে বলে, 5 মিনিটসে তো দেখছি আরও অর্ধেক খুলে ফেলেছ, আমার কাছে দাও, বাকিটা আমিই খুলে দিচ্ছি। ইহানের কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকাই। কোথায় আমাকে হেল্প করবেন,
তা না করে আপনি আজে বাজে বলছেন। সরি বলে ইহান পকেট থেকে ফোন বের করে ইউটিউব থেকে একটা ভিডিও বের করে আমার সামনে দেয়। নাও এটা দেখে ট্রাই করো বলে ইহান অন্য পাশে চলে যায়। আমি ভিডিওটা দেখে দেখে করতে লাগলাম। অবশেষে সাকসেস হলাম। আমার নিজের কাছে মনে হচ্ছে যেন বিশ্ব জয় করলাম। খুব ভালো না হলেও মোটামুটি লোকজনের মধ্যে যাওয়ার মতো হয়েছে। আমি নেমে ইহানের পাশে গিয়ে বলি, চলুন এবার। ইহান আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমার হাত ধরে যেতে থাকে। অন্যদিকে লিজা বাসায় ঢুকে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। লিজার মা রোকসানা বেগম মেয়ের অমনভাবে যাওয়া দেখে ভাবতে থাকেন কিছু একটা হয়েছে। ভাবার মাঝেই উপর থেকে জিনিসপত্র ভাঙ্গার আওয়াজ আসতে থাকে। রোকসানা বেগম ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। উনি ভালো করেই জানেন ওনার মেয়ের রাগ কেমন। কেউ থামাতে গেলে থামবে না, আরও বেশি ভাঙচুর করবে। একমাত্র লিজার বাবাই পারে লিজাকে থামাতে। তাই দ্রুত নিজের স্বামীর কাছে ফোন করে বাসায় আসতে বললেন। একমাত্র মেয়ে হওয়ায় লিজা অনেক আদরের। কখনো ওকে শাসন করা হয়নি, বরং যখন যা চেয়েছে তাই দেওয়া হয়। যখন লিজা খুব রেগে যায় তখন হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। লিজা ওর রুমের ড্রেসিং টেবিলের সামনে থেকে সবকিছু ফেলতে থাকে, ফ্লাওয়ার ভ্যাজটা ছুঁড়ে মারে ফ্লোরে। তারপর ফ্লোরে হাত পা ছড়িয়ে দিয়ে বসে কাঁদতে থাকে। রোকসানা বেগম মেয়ের রুমে এসে মেয়েকে কাঁদতে দেখে অবাক হন। কারণ লিজা হাজার রাগ করলেও জিনিস ভাঙলেও কখনো এরকম কাঁদতে দেখিনি। কিন্তু আজ হঠাৎ কি এমন হলো যার জন্য লিজা ওভাবে বসে কাঁদছে। রোকসানা বেগম দৌড়ে গিয়ে লিজাকে বুকে জড়িয়ে নেন। ওনার গাল বেয়ে অশ্রু পড়তে থাকে। লিজা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মাম্মামকে বল কি হয়েছে। মেডিকেলে তো আজ ফাংশন ছিল, ওখান থেকে কেউ কিছু বলেছে তোকে? মায়ের কথায় লিজার কান্নার বেগ আরও বেড়ে যায়। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলেই লিজা বলতে থাকে, মাম্মাম, আমি ইহানকে ভালোবাসি। রোকসানা বেগম ইহানকে চেনে, ইভেন লিজার সব ফ্রেন্ডদেরকেই চেনে। আর লিজা তো বাসায় যেকোনো সময় ইহানের গল্প করে ওর বাবা মায়ের কাছে। ইহান প্লাস ওর ফ্রেন্ড সার্কেলের সবাই অনেকবার এসেছে লিজাদের বাড়িতে। তুই ইহানকে বলেছিস? ইহান কি বলেছে? মায়ের প্রশ্নের উত্তরে লিজা বলে, না আমি বলিনি এখনো, কিন্তু আমার মনে হয় ইহান অন্য কাউকে পছন্দ করে। ইহান তার সাথে আজ ডুয়েট গেয়েছে ফাংশনে। ইহান কি তোদেরকে বলেছে এটা, যে ও তাকে পছন্দ করে? লিজা নাক টেনে বলে, না বলেনি তো। তাহলে তুই এত শিওর কি করে হচ্ছিস যে ইহান ওই মেয়েটাকে পছন্দ করে? আর একজনের সাথে গান গাইতেই পারে এটা এমন কি? শেষের কথা শুনে লিজা ওর মায়ের মুখের দিকে তাকায়। রোকসানা বেগম হাত দিয়ে লিজার চোখের পানি মুছে দিয়ে বলে, তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। আমি ইহানের মায়ের কাছে যাব তোর আর ইহানের বিয়ের প্রস্তাব নিয়ে। আর তোর বাবাকে তো চিনিসই, যে কোনো মূল্যেই হোক তোর পছন্দের জিনিস তোর করেই দেয়। মায়ের কথা শুনে লিজার মুখে হাসি ফোটে। শক্ত করে মাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মাম্মাম, ইউ আর মাই গ্রেট মাম্মাম। রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি খেয়েছি। ইহান এক মনে ড্রাইভ করছে। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 10:05। আমি বড় বড় হামি দিতে থাকি, কারণ আমার খুব ঘুম পাচ্ছে। দুপুরে ঘুম দেওয়ার অভ্যাস আমার। আজকে ঘুমাইনি, সেই জন্য এখন খুব ঘুম পাচ্ছে। তাকিয়ে থাকতে থাকতেই চোখ দুটো লেগে যায়। ইহান বাসার সামনে এসে গাড়ি থামিয়ে ঈশিতার দিকে তাকিয়ে দেখে ঈশিতা এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ঈশিতাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। একদম মায়াবী ইনোসেন্ট ফেস। ঈশিতার মুখের উপর কিছু চুল পড়ে থাকায় ইহান এক হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। আর মুগ্ধ নয়নে চেয়ে থাকে কিছু সময়।
ইহানের ইচ্ছে করছে না ঈশিতাকে জাগাতে। মনে হচ্ছে এভাবেই সারারাত জেগে মন ভরে তার প্রেয়সীকে দেখে যাবে। ইহানের কাছে মনে হচ্ছে এ যেন এক হুড়পড়ি। হঠাৎ ইহান আলতো করে ঈশিতার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। তখন ঈশিতা ঘুমের মধ্যে নড়ে ওঠে। দূর থেকে কেউ একজন এটা দেখে ফেলে। ইহান ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ঈশিতাকে ডাকতে থাকে, গলার স্বর নিচু করে। ঈশিতা, এই ঈশিতা ওঠো। কারো ডাকে ঘুম ভেঙে যায়, চোখ মেলে দেখি ইহান সামনে। আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখি আমি গাড়িতেই আছি। তারপর আমার সব মনে পড়তে থাকে। ওহহ, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। ইহানকে উদ্দেশ্য করে বলি, চলে এসেছি আমরা। আমি তো ভাবছিলাম তোমাকে গাড়িতে রেখেই আমি বাসায় চলে যাব। গাড়ি থেকে নামতে নামতে ইহান বলে। ইহানের কথা শুনে আমি সাথে সাথেই বলি, আপনি পারতেন আমাকে এখানে একা রেখে চলে যেতে। ইহান কপাল কুঁচকে এক ভ্রু উপরে তুলে বলে, তোমার কি মনে হয়? আমি প্রশ্ন করলাম, সেখানে উত্তর না দিয়ে উল্টো আমাকেই প্রশ্ন করছেন। সিঁড়ি দিয়ে যেতে যেতে বলি, রাত হয়েছে অনেক, কথা না বাড়িয়ে রুমে গিয়ে শুয়ে পড়ো কেমন? ইহানের কথার শেষ হতে না হতেই দেখি মম দরজা খুলে দেয়। আমি ভিতরে ঢুকে বলি, মম তুমি জেগেই ছিলে? হ্যাঁ, এখানেই বসেছিলাম, তোর জন্য ওয়েট করছিলাম, চিন্তা হচ্ছিল এত দেরি কেন হচ্ছে। গাড়ির শব্দ শুনে বুঝতে পারি তোরা এসেছিস, তাই দরজা খুলে দেই। চল খেয়ে নিবি। মম ডিনার করে এসেছি। ওহহ, আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়িস, বলে মম চলে যায়। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, প্লাজো আর কুর্তি পরলাম। ইহান ওদের বাসায় ঢুকে দেখে ড্রয়িং রুমের সোফায় একজন বয়স্ক লোক বসে আছে, বয়স ৭০ কি ৭৫ এরকম হবে। গায়ে শুভ্র রঙের পাঞ্জাবি, দাড়ি গুলা সাদা। তাকে দেখেই ইহান মুচকি হাসি দিয়ে বলে, দাদু কেমন আছো? কখন এসেছ তুমি? গাম্ভীর্য বজায় রেখে লোকটি বলল, ভালো, আর থাকতে দিলে কই তোমরা? এসে থেকে যা শুনছি আর একটু আগে যা দেখলাম, তাতে কি আর আমার ভালো থাকার উপায় আছে? ইহান ওর দাদুর কথা শুনে মনে মনে বলে, কি আবার এমন দেখল? দাদু ভাই, আমি অন্তত তোমার থেকে এটা আশা করিনি। তুমি কি করে পারলে এমনটা করতে? তোমার বাবা মা আগে ভুল করেছিল, পুনরায় তোমার মা আবার আমাকে মনে করিয়ে দিল, সেই একই ভুল তোমাকে দিয়ে করিয়ে। ইহানের দিকে তাকিয়ে ওর দাদু ইহসান খান কঠোরতা বজায় রেখে কথাগুলো বলল। সবকিছু যেন ইহানের মাথার উপর দিয়ে যাচ্ছে, ও কিছুই বুঝতে পারছে না ওর দাদু ঠিক কি বলতে চাইছেন। রাত 12টা বাজতে চলছে, আর এত রাতে তুমি একটা মেয়েকে সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই শিক্ষা তোমার মা তোমাকে দিয়েছে? ইহান ওর দাদুর শেষের কথা শুনে অনেকটা রেগে যায়। ওর মায়ের দেওয়া শিক্ষার ব্যাপারে আজ পর্যন্ত কেউ কিছু বলেনি, সেখানে কিনা ওর নিজের দাদু এমনটা বলছে। ইহান ওর দাদুকে ভালোবাসে, প্লাস অনেক রেসপেক্ট করে, সেই জন্য ভদ্রতার জন্য মাথা নিচু চুপ করে থাকে। তখন ইয়া ড্রয়িং রুমে আসতে আসতে বলে, দাদু ভাইয়ার সাথে ঈশিতা আপু ছিল, আর ঈশিতা আপু ভাইয়ার ফিয়ন্সে। ইয়ার কথা শুনে ইহসান খান ধমকের সুরে বলে, তুমি চুপ থাকো ইয়া, এখানে বড়দের মাঝে তোমার কথা বলা ঠিক হবে না। ইয়া ওর দাদুর কথা শুনে চুপ করে যায়, আর মনে মনে ওর দাদুর উপর বিরক্ত হয়। পাশ থেকে ইহানের মা আয়েশা বেগম গলার স্বর একদম নিচু করে জোরতা নিয়ে বলেন, বাবা, আসলে সবকিছু এত দ্রুত হয়েছে যে আপনাকে বলে উঠতে পারিনি। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর আপনি তো জানেনই আপনার ছেলের ইচ্ছে ছিল ঈশিতার সাথে ইহানের বিয়ে দেওয়ার। তাই ওরা এখানে আসলে আমি আর দেরি না করে এনগেজ করে রাখি। আর এই বিষয়টা আমি আপনাকে ফোনে জানাতে চাইনি। ভেবেছিলাম গ্রামের বাড়িতে গিয়ে সামনাসামনি আপনাকে সবটা বলবো।
কিন্তু আমার কলেজের চাপে আর গ্রামে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আপনি রাগ করবেন না বাবা, আর পারলে আমাকে ক্ষমা করে দিন। ইহান চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে বলতে থাকে, দাদু এখানে আম্মুর কোনো দোষ নেই, আসলে আমিই সে সময় আম্মুকে নিষেধ করেছিলাম বিষয়টা কাউকে না জানাতে। এখন আমি বুঝতে পারছি এটা আমার চরম বোকামি ছিল। আই অ্যাম রিয়েলি সরি দাদু। আর বৌমা, তুমি কি করে রাজি হতে পারলে এই বিয়েতে? আমার হীরের টুকরো নাতির জন্য কি মেয়ের অভাব ছিল? আমাকে বলতে আমি মেয়ের লাইন দাঁড় করে দিতাম, সেখান থেকে আমার দাদু ভাই সিলেক্ট করত। যে মেয়ের বাবা কিনা ভয় পেয়ে মেয়ে নিয়ে পালিয়েছিল, কখনো যোগাযোগ রাখেনি, তার মেয়ে কি আদৌ আমার দাদু ভাইয়ের যোগ্য হবে? আমার মনে হয় না। ইহান ওর দাদুর শেষের কথা শুনে 2 আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে রাগ কমানোর চেষ্টা করে, আর টেনে লম্বা শ্বাস নিতে থাকে। ঈশিতার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য শুনতে ইহান নারাজ। আয়েশা বেগম জিহ্বা দিয়ে ঢোক গিলে নিয়ে ক্ষীণ সুরে বলে, বাবা, মানছি ঈশিতার বাবা ভুল করেছিল, কিন্তু এতে ঈশিতার তো কোনো দোষ ছিল না। আয়েশা বেগমের কথা এড়িয়ে যান ইহসান খান। উনি গম্ভীরভাবে বলেন, এখন অনেক রাত হয়েছে দাদু ভাই, এই বিষয়ে এখন আমি আর কিছু বলতে চাচ্ছি না, কাল সকালে আমি আমার ডিসিশন জানাবো বলে গটগট করে উনি গেস্ট রুমে চলে যান। ইহানও অন্যদিকে না তাকিয়ে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। আয়েশা বেগম ধপ করে সোফাতে বসে পড়ে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে, আর মনে মনে ভাবতে থাকেন, ইহানের দাদু খুব একরোখা লোক, নিজে যা ঠিক ভাববেন তাই করবেন। এখন কি করে তার বিরুদ্ধে কথা বলবো আমি? আজ আমি আমার ছেলে মেয়ে নিয়ে যে অবস্থায় আছি, ইহানের দাদু যদি ওই সময় পাশে এসে না দাঁড়াতেন তাহলে ঠিক কি হতো সেটা ভালো করেই জানি। আমার ছেলে মেয়ে এইভাবে বিলাসিতা করে লাইফ লিড করতে পারত না। সেই মানুষটির বিরুদ্ধে আমি কি করে কথা বলবো? ওদিকে ইহান রুমে গিয়ে চোখ বন্ধ করে ডিভেনে বসে আছে। ভাবতে পারছে না কাল ওর দাদু কি সিদ্ধান্ত জানাবে। ইহান আগে থেকেই জানে ওর দাদু ঈশিতার বাবার উপর ক্রুদ্ধ, আর এরকমটা হওয়ার জন্য যথেষ্ট কারণও ছিল। কিন্তু ইহান এখন ঈশিতাকে ছাড়া অন্য কিছু কোনোভাবেই ভাবতে পারবে না। যদি দাদু ঈশিতাকে ছাড়তে বলে, না, এটা অসম্ভব মনে মনে বিড়বিড় করে বলে ইহান উঠে দাঁড়ায়। ইহান আজ বিছানায় শুতে পারছে না, কিছুতেই ঘুম আসছে না। টেনশনে গলা শুকিয়ে আসছে। ওয়াটার বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে নিল, আর সারা রুম জুড়ে পায়চারি করছে, আর ভাবছে কি করে দাদুকে ম্যানেজ করবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেকনিতে গিয়ে দাঁড়িয়ে আছি। ম্যান্ডিটাও পিছু পিছু এসে দাঁড়িয়েছে। ম্যান্ডিকে কোলে তুলে নিয়ে বেলকনি থেকে নিচের দিকে তাকিয়ে আছি। হঠাৎ নিচে একটা বয়স্ক লোক শুভ্র রঙের পাঞ্জাবি পরা, ওনার দিকে আমার দৃষ্টি যেতেই দেখি উনিও আমার দিকে কেমন জানি কপাল কুঁচকে তাকিয়ে থেকে পরে বাসার ভিতরে আসতে লাগলেন। আমি ভাবলাম হয়তো কোনো ভাড়াটিয়া হবে। ইহানের রুমের দরজার পাশে দাঁড়িয়ে ইয়া ডেকে যাচ্ছে ইহানকে। কারো ডাকার শব্দে ইহানের ঘুম ভেঙে চোখ মেলে দেখে সোফায় ঘুমিয়েছিল। সারা রাত টেনশনে ঘুম আসেনি, শুধু রুম জুড়ে পায়চারি করেছে। শেষ রাতের দিকে সোফায় বসে ভাবতে ভাবতেই হয়তো চোখ লেগে গিয়েছিল। ইহান দরজা খুলে দেখে ইয়া দাঁড়িয়ে আছে। ইয়া ইহানের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, এত বেলা হয়ে যাচ্ছে আর তুই এখনো ঘুম পারছিস ভাইয়া? ইয়ার কথার উত্তর না দিয়ে ইহান বলে, দাদু কোথায়? ইয়া 2 কাঁধ উঁচু করে ইশারা করে বলে, রুমেই আছে। আমি গিয়েছিলাম নাস্তা করার জন্য, ডাকতে বলেছে রুমেই খাবার দিয়ে যেতে। আম্মু তোকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। আমি ফ্রেশ হয়ে আসছি বলে ইহান ওয়াশরুমে চলে যায়। খাওয়ার টেবিলে পিনপতন নীরবতা বইছে। একটু আগে ইয়া খাবার দিতে গিয়েছিল ওর দাদুর রুমে। ওর দাদু বলেছে
ঈশিতার বাবা মাকেও ডাকতে সবার সামনে নাকি উনি ফয়সালা করবে। এও বলেছেন উনি উনার ডিসিশনে অনড়। এটা শোনার পর ইহানের গলা দিয়ে খাবার নামছে না। আয়েশা বেগমও ভয়ে চুপসে আছে, না জানি ওনার শ্বশুর মশাই কি বলেন। খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন দেখছি। আজকে শুক্রবার হওয়ায় মেডিকেলে যাওয়া নেই, আর কার্টুন দেখা ছাড়া এই সময় কোনো কাজও নেই। হঠাৎ দেখি মম কার সাথে যেন ফোনে কথা বলছে, আর বলছে আচ্ছা আমি এখনই ঈশিতার বাবাকে সাথে নিয়ে আসছি। এটা শুনে আমি ভ্রু কুঁচকে মমকে বলি, কে ফোন করেছিল? আর কোথায়ই বা এখন যাওয়ার কথা বলছো মম? তোর খালামনি ফোন করেছিল। তারপর শর্টকাটে মম সবটা বলল। মম আর ডাডকে খালামুনির ওখানে এখন যেতে হবে। ইহানের দাদু নাকি আমার আর ইহানের ব্যাপারে ওনার মতামত জানাবে। প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে মম ডাড খালামনিদের বাসার গিয়েছে, এখনো আসছে না। আমার খুব টেনশন হচ্ছে, টেনশনে আমার হাত পায়ের তালু ঘামছে আর গলা শুকিয়ে যাচ্ছে, তাই পানি খাচ্ছি। ভয় হচ্ছে ইহানের দাদু মেনে নিবে তো ইহানের সাথে আমাকে। ইহসান খান সোফায় বসে আছেন, ওনার আরেক পাশে আফজাল হক বসে আছেন, উনিও টেনশনে আছেন। ইহান ওর দাদুর ঠিক সামনাসামনি দাঁড়িয়ে আছে। আসমা আর আয়েশা বেগম একপাশে দুইজন দাঁড়িয়ে ইয়া ওর রুমের সামনে থেকে কান খাড়া করে রেখেছে। বড়দের মাঝে কিভাবে যাবে তাই নিজে থেকেই আড়ালে আছে। সবার মাঝে গলা খাকারি দিয়ে ইহসান সাহেব বললেন, তোমরা এই যুগের আধুনিক, আমি এই যুগের নই, তাই হয়তো তোমাদের মতো করে সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারি না। তোমরা যেটাকে অ্যাজুয়াল অ্যাজ ভাবো সেটা আমার কাছে হয়তো মারাত্মক ব্যাপার। বিয়ের আগে দুইটা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে একসাথে দিনের পর দিন ইভেন রাত 12টা বেজে যাচ্ছে একসাথে ঘুরছে ফিরছে। এতে তোমাদের কারোরই কোনো মাথা ব্যথা নেই। আমি আশ্চর্য হচ্ছি এটা দেখে। তোমরা আমাকে কি বুঝো দিচ্ছ ওরা দুজন দুজনের ফ্রিয়ন্সে? আরে এতে কি ওদের সম্পর্কটা হালাল হয়ে যাবে? না আরও বেশি গুনাহ হবে? এই অজুহাতে ওরা হয়তো আরও বেশি দূর যাওয়ার ইন্সপায়ার পাবে, আর আমরা গার্ডিয়ানরাই সেই সুযোগ করে দিচ্ছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ওরা কালকে মোটেই ঠিক করেনি ও তো রাত করে বাড়ি ফিরে। সমাজের লোক কি বলবে যখন এটা জানতে পারবে? কেউ না কেউ তো মন্তব্য করবেই, নিশ্চয় কেউ ভালো চোখে দেখবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ইহান আর ঈশিতাকে প্যানিশমেন্ট দেব। প্যানিশমেন্টের কথা শুনে ইহান সহ বাকিরা ভীতু চোখে চেয়ে থাকে ইহসান খানের দিকে। আমি ভেবেছি শাস্তিস্বরূপ ইহান আর ঈশিতাকে আজকেই বিয়ে দেব। এটা শুনে ইহান চোখ বড় বড় করে চেয়ে অবাক হয়ে বলে, কিন্তু দাদু আজই? না মানে বলছিলাম সামনের সপ্তাহ থেকেই তো আমার ফাইনাল ইয়ারের এক্সাম, ইভেন ঈশিতারও বিয়ে করেও সব পরীক্ষা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি আজ থাকতে থাকতে ঘরোয়াভাবে কাজী ডেকে বিয়েটা পড়িয়ে দেই। ইহানের দাদু কিছু সময় চুপ থেকে ক্ষীণ কণ্ঠে বলতে থাকেন, আমি আসছি, আবার কখন আসা হয় না হয়। আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, কখন কি হয়। আর আমি দেখে যেতে চাই আমার একমাত্র নাত বউয়ের মুখ। সমাজেরও তো ব্যাপার আছে। আজ না হয় কালকেও খারাপ মন্তব্য করতেই পারে ওদের এভাবে চলাচল করতে দেখলে। আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। তোমরা সবাই কি বলো এ ব্যাপারে? আয়েশা বেগমের কাছে মনে হচ্ছে ওনার মাথার উপর থেকে যেন হিমালয় পর্বত সরে গিয়েছে। আরও মনে হচ্ছে উনি না চাইতেন যেন আকাশের চাঁদ পেয়ে যাচ্ছেন। উনি ভাবতে পারেননি ওনার শ্বশুর কিনা শেষমেশ সেটা বলবে। উনি উচ্ছ্বসিত হয়ে বলেন, না বাবা ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম নেই। ঈশিতার বাবা মায়ের মুখেও স্মিত হাসি ফোটে। ঈশিতার বাবা কিছু বলতে যাবে তার আগেই ঈশিতার মা বলে উঠেন, ঠিক আছে আঙ্কেল, আমরা তাহলে আজকেই সব আয়োজন করছি। মম বাসায় এসে এটা সেটা কাজ করে যাচ্ছে, কি সিদ্ধান্ত হলো সে ব্যাপারে আমাকে কিছুই বলেনি।
ভাইয়াকেও দেখলাম হঠাৎ ব্যস্ত হয়ে কোথায় যেন বেরিয়ে পড়ল। মমকে কি করে যে এখন জিজ্ঞেস করি। মমকে বলতেও কেমন জানি লজ্জা লাগছে। কি ভাববে মম। ধ্যাত শেষমেশ রুমে এসে শাওয়ার নিয়ে লাঞ্চ করে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি মম আর রহিমা খালা মিলে রান্না করছে অনেক কিছু। আমি কপাল কুঁচকে চোখের দৃষ্টি সরু করে বলি, আজ হঠাৎ এত কিছু রান্না করছো, কেউ আসবে কি মম? আমার কথা শুনে মম মুচকি হেসে বলে, হুম আসবে। কে আসবে? ওয়েট কর, আসলেই দেখতে পারবি। আমি আর কথা না বাড়িয়ে রুমে এসে বসে রইলাম। একবার ভাবলাম তখন কি সিদ্ধান্ত জানালেন ইহানের দাদু, সেটা না হয় ফোন করে ইয়ার থেকে শুনি। ফোন নিয়ে ইয়ার নাম্বারে কল দিই। হ্যালো ইয়া, কি করছো তুমি? একটু কথা ছিল তোমার সাথে। ভাবিপু আমি এখন শপিং করছি, পরে কথা বলবো কেমন? শপিংয়ে কখন গিয়েছ? আর কার সাথে? আমার সাথে ভাইয়া আছে। এখন হাতে একদম সময় নেই। পরে কথা বলবো বলে ইয়া ফোন কেটে দেয়। ধ্যাত সবার আজ হয়েছেটা কি? আমাকে কেমন জানি সবাই ইগনোর করছে। চলবে ইনশাআল্লাহ।